লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। ফেনী সদরের বন্যা পানি কমতে শুরু করলেও পানিবন্দী রয়েছে অনেক গ্রামের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে ফেনী জেলার বন্যার পরিস্থিতি যতই দিন যাচ্ছে ততই কিছুটা এলাকা উন্নতির দিকে হচ্ছে আর কিছু এলাকা অবনতি হচ্ছে। আমরা দেখেছি যে ফেনীর ফুলগাজী পরশুরামে ইতিমধ্যে পানি প্রায় বিপদসীমার নিচে রয়েছে এবং কি বাড়িঘর এবং সড়ক পথ থেকে আসলে অনেকটাই পানি নেমে গেছে। তবে আমরা দেখেছি ফেনী সদর, ছাগলাইয়া, দাগনভূঞা এবং সোনাগাজীতে কিন্তু নতুন নতুন করে গ্রাম প্লাবিত হচ্ছে। সেই সব গ্রামে আসলে মানুষদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আমরা এখানকার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন পুরো জেলা জুড়ে আসলে 8 লক্ষ মানুষ বন্যায় কবলিত হয়েছে। 8 লক্ষ মানুষের মধ্যে 1,50,000 মানুষকে আসলে জেলা প্রশাসন বিভিন্ন সংস্থার মাধ্যমে আশ্রয় প্রকল্পে আশ্রয় দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন বাসাবাড়ি, দোতলা, তিনতলা যেসব বহুতল ভবন রয়েছে সেগুলোতেও কিন্তু মানুষ আশ্রয় নিয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারি বেসরকারি সহায়তা মিলেই প্রায় 60,000 মানুষকে শুকনো খাবার বিতরণের কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। এই সকল খাদ্য বিতরণগুলো কিন্তু সমন্বয়হীনতার কারণে আসলে প্রকৃত বন্যার্তদের মাঝে কিন্তু পৌঁছাচ্ছে না বলেও আমরা বিভিন্ন জনের কাছ থেকে আসলে অভিযোগ শুনেছি। আসলে এখনো ফেনী শহরের আসলে বিভিন্ন অলিগলিতে আসলে বহুতল ভবনগুলোতে মানুষ আশ্রয় নিয়েছে। সেই সব আশ্রয়স্থল মানুষগুলোর কাছে এখনো পর্যন্ত আসলে শুকনো খাবার এবং কি বিশুদ্ধ পানি পৌঁছায়নি বলে আমরা অভিযোগ পাচ্ছি। এখানকার যে চিত্র সেটি আমরা দেখেছি যে গত 2-1 দিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে রাস্তায় পানির স্রোতের কারণে অনেকাংশে খালাখন্দে বিভক্ত হওয়ার আসলে কারণে সড়ক চলাচল বন্ধ ছিল। তবে গতকাল রাত থেকে আসলে সেনাবাহিনী এবং কি সশস্ত্র বাহিনীর যে সকল সদস্যরা আসলে সেসব খালাখন্দগুলো মেরামত সংস্কার করে দেওয়া কিন্তু সেখানকার গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য ফেনী থেকে। ফেনীর বন্যা পরিস্থিতির খবর দেখছিলেন আপনারা দর্শক। এদিকে নোয়াখালীতে এখনো অপরিবর্তিত আছে বন্যা পরিস্থিতি। এই মুহূর্তে চৌমুহনীর লক্ষ্মীপুরের শশীপুর মহাসড়কে আছে সহকর্মী মাইনুদ্দিন আরিফ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আরিফ, আপনি আপনার সেখানকার বন্যা পরিস্থিতির অবস্থা জানাবেন। জ্যোতি, আমি এই মুহূর্তে আছি নোয়াখালী থেকে যে লক্ষ্মীপুরের যে মেইন সড়কটি রয়েছে সে সড়কের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। আমি যদি একটু বলি, ফেনীতে কিন্তু পানি কমা শুরু করেছে, কিন্তু এই অঞ্চলে পানি বাড়তে শুরু করেছে। যে সড়কটি আছে এই সড়কে পানি বুক সমান হয়েছে। অর্থাৎ আমি যদি একটু দেখাই, প্রত্যেকটি গাড়ি যেগুলো যাচ্ছে সেগুলো প্রায় পানি, যে ছোট গাড়িগুলো রয়েছে সেগুলো একবারে চলাচল করতে পারছে না। বাকি যে গাড়িগুলো রয়েছে তারও প্রায় অর্ধেক পানির নিচে চলে যেতে হচ্ছে। অর্থাৎ নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যার যে ভয়াবহ পরিস্থিতি সেটি ক্রমান্বয়ে বাড়ছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমি একটু সকাল থেকে বেশ কয়েকটি এলাকায় আমরা গিয়েছি, দেখার চেষ্টা করেছি যে আসলে সে এলাকাগুলোর যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো এখন অনেকটুকু পানির নিচে চলে গেছে। অর্থাৎ নতুন নতুন যে এলাকা প্লাবিত হচ্ছে সেখানে পানিবন্দী হয়ে পড়ছে কয়েক লাখ মানুষ। আর সে কয়েক লাখ মানুষের যে আশ্রয় কেন্দ্রে নেওয়া, উদ্ধার অভিযান চালানো, সেটি আসলে এখনো তেমন কার্যক্রম শুরু করা যায়নি। তবে ব্যক্তিগত উদ্যোগে যেসব স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু কাজ করছে এসব পানি উন্নয়ন, যাতে করে পানিবন্দী হয়ে কেউ না পড়ে। এবং আমরা যদি একটু কথা বলি, এখানে অনেক লোক কাজ করছে, বিশেষ করে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছে, যাতে করে কোনো গাড়ি দুর্ঘটনার কবলে না পড়ে। ভাই, পানি কেমন হয়েছে আসলে? গাড়িগুলো বিকল হচ্ছে। নরসিংদী থেকে তার নিয়ে আসছিলাম, এখানে অনেক প্রাণীর জন্য এখন যানজটের কারণে আটকে আছি। অনেক পানির স্রোত অনেক বেশি, পানি অনেক বেশি। আমরা কথা বলছিলাম, এখানে আসলে পানির স্রোত অনেক বেশি থাকায় যারা ত্রাণ নিয়ে আসছে বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু কোনোভাবে এই সড়ক দিয়ে পার হতে পারছে না। এবং তাদেরকে পার করানোর জন্য স্থানীয় যেসব মানুষ রয়েছে, অর্থাৎ স্বেচ্ছাসেবক হিসাবে যারা কাজ করছে তারা সহ যারা বিভিন্ন জেলা থেকে আসছে তারাও কিন্তু দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলাম আমাদের সহকর্মী মাইনুদ্দিন আরিফ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের দিনটি পালন করছে দেশের হিন্দু সম্প্রদায়। সকাল থেকে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শুরু হয় জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায় নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানব জাতির কল্যাণ ও ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য মানবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। এবারে জন্মাষ্টমীতে দেশের সব দুর্যোগ থেকে মুক্তি প্রত্যাশা করে মঙ্গল কামনা করা হয়। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, আজ সকাল থেকে সেখানে কি কি আয়োজন থাকছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং নিরাপত্তার বিষয়টা কেমন দেখছেন? ধন্যবাদ। ঢাকেশ্বরী মন্দিরে মূলত সকাল 8টা থেকে জন্মাষ্টমীর যে শুভ পূজাপাঠ, সে পূজাপাঠ শুরু হয়েছে এবং এখনো বিরতিহীনভাবেই চলছে মূলত পূজাপাঠ। এবং এখানে সকাল থেকে যে ভক্ত অনুরাগীর যে সমাগমের যে বিষয়টি, সেই সমাগম চলমান রয়েছে। অনেক ভক্ত আসছেন, ভক্তি করছেন, পূজাপাঠে অংশগ্রহণ করছেন, আবার অনেকে চলেও যাচ্ছেন এবং এটি আরো বেশ কিছুক্ষণ যাবতই চলবে বলে আমরা জানতে পেরেছি। এবং এর পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বা র্যালি রয়েছে এবং আলোচনা সভা রয়েছে, সেগুলো বিকেলের দিকে মূলত ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। দেখছেন সংবাদ সকাল। আনসার সদস্যদের আন্দোলনের কারণে টানা 10 ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এর আগে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার রাতে ফেসবুক পোস্ট দিয়ে সচিবালয়ে নিজেদের অবরুদ্ধ থাকার কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এনআই নাহিদ জানাচ্ছেন এর বাকিটা। ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল সচিবালয়। চাকরি জাতীয়করণের দাবিতে দুপুর থেকেই সচিবালয় ঘিরে অবস্থান করছিল আনসার সদস্যরা। এক পর্যায়ে রোববার রাত 8:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আনসার সদস্যরা আটকে রাখে। এ বিষয়ে ফেসবুকে পোস্ট দিলে তাদের উদ্ধারে রওনা হন শিক্ষার্থীরা। পরে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় শিক্ষার্থীদের। বেশ কিছুক্ষণ ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে অন্তত 30 জন আহত হন। আমরা এখানে ত্রাণ সামগ্রী কাজ করতেছিলাম, ওরা আমাদের গাড়ি আটকাই দিয়েছে। মানে এটা কেন ভাই? এইরকম একটা কাজে সোশ্যাল ওয়ার্ক তারপর স্টুডেন্টরা করতেছি, ওয়াই দে স্টাকাস আবার আমার লিডারদেরকে আটকায় রাখছে। এখানে তিল মারছে, ওখান থেকে এত বড় বড় ইটা মারছে। তারপর ওদিকে ঢাকা মেডিকেলে আমাদের ছেলে পেলে এখনো ভাই, ওরা কোত্থেকে মদত পাচ্ছে স্টিল নাও, ওদেরকে বের করেন। জাতীয়করণের দাবিতে যে আনসার বাহিনী, তারা যে সদস্যরা ছিল আমাদের শিক্ষার্থীদের উপর অত্যন্ত সুচারুভাবে আক্রমণ করছে, যার ফলে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী আহত হয়েছে। এই যে আজকে 17 বছর ধরে তারা আন্দোলন করতে পারে নাই, এখন মানুষ মরে যাচ্ছে, মানুষ শত শত টাকা দান করে ত্রাণ পাঠাচ্ছে। আমরা 2 দিন যাবত ঘুমাইতে পারি না, টিএসসি তে কাজ করতেছি, কিন্তু ওরা এই মুহূর্তে আওয়ামী ফ্যাসিস্টের
দালাল হয়ে রাস্তা আটকায় দেয়। পরে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন সাধারণ জনতা। ছাত্র জনতার ধাওয়ায় পালিয়ে যায় আন্দোলনরত আনসার সদস্যরা। আনসার বাহিনীকে সচিবালয় ঘেরাওয়ের নির্দেশ দিয়েছে, এর মধ্যে যুবলীগ ছাত্রলীগের ছেলেপেলে ঢুকে এখানে গুলি করেছে। আমরা তাদেরকে ছাত্র জনতা সবাই মিলে তাদেরকে প্রতিহত করেছে। আমরা তৎক্ষণাৎ টিএসসি থেকে বিশাল জনতা একসাথে আসলাম, আমরা খুব শান্তিপূর্ণভাবে ছিলাম। হঠাৎ করে আনসাররা আমাদের দিকে এলোপাতারি ইট পাটকেল নিক্ষেপ শুরু করলো। আমরা আত্মরক্ষা করতে পিছু হটলাম। আমরা সংগঠিত হয়ে যখন আবার আসলাম তখন এই মুহূর্ত থেকে 25 থেকে 30 রাউন্ড ক্রমাগত গুলি করা হয়েছে। সারা দেশে বন্যা, আপনারা জানেন, বন্যার পানির তোড়ে হাজার হাজার মানুষ যেখানে গৃহহারা, লক্ষ লক্ষ মানুষ যেখানে গৃহহারা, ওই ভারতের দালালেরা, রয়ের এজেন্টরা আজকে কিভাবে সচিবালয় ঘেরাও করে এদেশের অগ্রযাত্রাকে রুখে দিতে চায়। একজন আনসার আটকা পড়ছিল সাধারণ ছাত্রদের কাছে, তাকে আমি ধরতে গেছি, সেভ করতে গেছি, পিছন থেকে 4 জন আনসার এসে আমাকে বেধড়ক পিটাইছে। এটার আমি সুষ্ঠু বিচার চাই, তদন্ত করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে সেনাবাহিনীর সদস্যরা। সবশেষে আনসার সদস্যরা ছত্রভঙ্গ হলে সচিবালয় থেকে মুক্ত হন কর্মকর্তারা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। এদিকে সচিবালয় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় আনসারদের সচিবালয় ঘেরাও কর্মসূচিকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে হামলার বিচার দাবি করেন শিক্ষার্থীরা। শাহেদুজ্জামান সাকিবের রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রোববার রাতে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ থেকে শিক্ষার্থীরা বলেন, দিল্লিতে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি। যখন মানুষ মরছে, এই আনসার লীগ তখন তামাশা করছে। তারা চেয়েছিল আমরা যেন গিয়ে সেখানে সন্ত্রাসী কায়দায় তাদের উপর হামলা করি। হামলা করলে তাদের কি লাভ হতো জানেন? দেশি বিদেশি যে গণমাধ্যম তারা আমাদেরকে সন্ত্রাসী প্রমাণ করে ছাড়তো। এই খুনি হাসিনা দিল্লিতে বসে বসে যত ষড়যন্ত্র করছে, এসব ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না। এ সময় আনসার বাহিনী বিলুপ্ত সহ 3 দফা দাবি জানান তারা। ক্লিন অপারেশনের মাধ্যমে এইসব ফাঁসিবাদী দোষরদের, ষড়যন্ত্রকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার আওতায় এনে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। যারা অধিকারের নামে ভণ্ডামি করে, সচিবালয় ব্লকেট করে, তারা ওই শকুনদের দালাল। আমার ভাইদের যারা হামলা করেছে, রক্তাক্ত করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ আমরা ছাড়ছি না। এদিকে আনসার সদস্যদের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অর্ধশতাধিক শিক্ষার্থী। পরিকল্পিতভাবে করা হয়েছে, আনালে এটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, ছিল না। তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে, তারপরও কেন তারা সন্ধ্যার ওখানে অবস্থান করবে? মধ্যরাতে আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বাইরের একটা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এটা করছে। আমরা বিশ্বাস করি এরা আনসারের পোশাক পরে ফ্যাসিস্টের কিছু কুচক্রী দালালগুলো এখানে আসছিল, তাদের উদ্দেশ্য ভিন্ন ছিল, তারা দেশকে অস্থিতিশীল করতে চাইছিল। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। চাঁদাবাজি আর দখল বাণিজ্যে শত কোটির মালিক বনে গেছেন বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান ও সাবেক মেয়র। চাচা ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ নগরবাসী বিক্ষোভে নেমেছেন। তবে স্বৈরাচার হাসিনার পতনের পর থেকেই উধাও বরিশালের এই 2 সাবেক মেয়র। শাহিন সুমনের তোলা ছবিতে বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে থাকছে। 2018 সালে প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। এরপর থেকেই নগরী জুড়ে দখল বাণিজ্য আর চাঁদাবাজিতে আগ্রাসী হয়ে ওঠে তার অনুসারীরা। উপার্জিত অর্থের বড় একটা অংশ জমা হতো মেয়র সাদিকের ব্যক্তিগত কোষাগারে।
5 বছর পর ভাতিজাকে সরিয়ে দলীয় মনোনয়ন দেয়া হয় চাচা আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে। মেয়রের দায়িত্ব নিয়ে ভাতিজা সাদিকের সময়ে বরাদ্দ দেওয়া নগরীর 18টি হাটবাজারের ইজারা বাতিল করেন চাচা খোকন সেরনিয়াবাত। এগুলো দখলে নেয় তার নিজের লোকজন। নগরীর 2টি বাস টার্মিনাল সহ লঞ্চঘাট ও বালুমহল সহ অন্যান্য স্থাপনাও সাদিক আব্দুল্লাহর অনুসারী দখলদারদের কাছ থেকে পুনরায় দখলে নেয় খোকন অনুসারীরা। নগরীর অটো সার্ভিস থেকে প্রতিদিন চাঁদা নেওয়া হয় লক্ষাধিক টাকা। এভাবেই ফুলে ফেপে ওঠে খোকন সেরনিয়াবাত ও সাদিক আব্দুল্লাহর সম্পত্তি। কিছুদিনের মধ্যেই কোটি কোটি টাকার মালিক বনে যান খোকন সেরনিয়াবাত। বিভিন্ন বাজারগুলি তারা দখলদারিত্ব করে সিটি কর্পোরেশনের দোহাই দিয়ে সাধারণ মানুষের রেকর্ডীয় সম্পত্তির উপরে তারা বিভিন্ন রকম বুলডোজার চালিয়েছেন। চাঁদাবাজির কথা এখন বলা যায়, ওই সময় তো নামও লওয়া যায় না, কেননা যেই চাঁদাবাজি উচ্চারণ করছে তারই হত্যা করা হয়েছে, তারই মামলায় জড়িত করা হয়েছে। চাচা ভাতিজার অনিয়মের শিকার হন খোদ সিটি কর্পোরেশনের কর্মচারীরা। বিক্ষোভে নামেন মেয়রের বিরুদ্ধে। একবেলা খাইয়ে 2 বেলা না খাইয়ে এখানে চাকরি করতেছে সবাই, এটা আমি একা না, এখানে সবাই। আর যেহেতু এরকম করতেছে, কতদিন মানুষ এইভাবে পেটে পাথর বাঁধতে বাঁচবে? আমাদের বেতন বাড়াইতে হবে, আমরা বেতন ঠিক মতো পাইতে আসি না, এবং আমাদের যে বয়স সবাই শেষ হয়ে গেছে, আমাদের স্থায়ী করা দাবি। কেউ 10,000, কেউ 15,000, কেউ 12,000, আর আমাকে 30 দিন 31 দিনই ঘাটা লাগে, আমাকে একটু বসার জায়গাও নাই। গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর লাপাত্তা বরিশাল সিটি কর্পোরেশনের এই সাবেক 2 মেয়র। গত 20 আগস্ট খোকন সেরনিয়াবাতকে মেয়রের পদ থেকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। হাসিনা সরকারের মেয়াদকালে গুম হয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একই পরিবারের 2 ভাই মিজানুর ও রেজাউল এবং সোনা মসজিদের ব্যবসায়ী মফিজুল ইসলাম। তাদেরকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন 2 পরিবারের স্বজনরা। তাদের দাবি, আইন শৃঙ্খলা পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গুম করা হয় 2 ভাইকে। এরপর বারবার আইন শৃঙ্খলা বাহিনীর দপ্তরে ঘুরেও ফিরে পাননি আপনজনদের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি তারেক রহমানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন ফারজানা ইসলাম। 2016 সালের 17 আগস্ট পরিবারের অভিযোগ, শাহবাজপুরের নিজ বাড়ি থেকে মিজানুর রহমানকে তুলে নিয়ে যান শিবগঞ্জ থানার এসআই গাজী মোয়াজ্জেম হোসেন ও শাহ আলম সহ কয়েকজন পুলিশ সদস্য। বিএনপির সাথে যুক্ত থাকাই ছিল তার অপরাধ। একই বছর 27 ডিসেম্বর রাজশাহীর এসএস প্লাজা ছাত্রাবাস থেকে মিজানুর রহমানের ছোট ভাই রেজাউল করিমকে উঠিয়ে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ সদস্যরা। পরিবারের অভিযোগ, রেজাউলের বিষয়ে পুলিশ থানায় জিডি নিলেও মিজানুরের বিষয়ে জিডিও নেয়নি পুলিশ। অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান তারা। এখন জীবনযাপন কিভাবে আমি করছি? আমার স্বামী যদি না থাকে তাহলে কি একটা মানুষের অবস্থা হতে পারে? আমি দেবর ভাসুর সবার সাথে আমি সংসার করছি, আমার 6 বছর 7 বছর হয়ে যাচ্ছে আমার স্বামী হারা, তাহলে একটা স্বামী না থাকলে স্ত্রীর কি হতে পারে আপনারা বলেন? আমার আব্বুকে আমি মাত্র 6 বছর তখন আমার আব্বুকে গুম করে নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে, আমাদের ফিরাই দেয়নি। আমরা বাবা বলে ডাকতে পাই না, ডাকতে ধরে। নতুন সরকার এসেছে, তাদের কাছে আমি জোরাত করি আমার বাবাকে যাতে ফিরিয়ে দেয় তারা। ছাত্র ভাইদের কাছে আবেদন করি আমি আমার বাবাকে যাতে তারা ফিরিয়ে দেয়। এদিকে 10 বছর আগে র‍্যাব পরিচয় তুলে নিয়ে গুম হওয়া মফিজুল ইসলামকে জীবিত অথবা মৃত ফেরত চান তার স্ত্রী। শুধু হাত আর পা নিয়ে আমার 3টা ছেলেকে থেকে গেছে, আমি কত কষ্ট করে খায় না খেয়ে 3টা ছেলে মানুষ করছি। আমার স্বামীকে আমি ফেরত চাই, আমি জীবিত হোক নাহলে মৃত হোক, আমার স্বামীকে আমি চাই। 2টি পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনী গুম করেছে, দাবি এই ছাত্রদল নেতার। তাকে পড়ার টেবিল থেকে ডিবির পরিচয় দিয়ে রাত অনুমানিক 10টার সময় ধরে নিয়ে গেছে। আমার 2টি ভাইয়ের সৌগত হয়ে আমার ব্রেন স্ট্রোক করে মারা গেছে। দীর্ঘদিন ধরে নিখোঁজ হওয়ায় তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি বলতে পারবেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তারা বলতেছে, দায় দিচ্ছে আর কি, যে পুলিশের লোকজনই এবং র্যাবের লোকজনই আমাদের পরিবারের সদস্যকে উঠিয়ে নিয়ে গেছিল, যে গুম করে রাখছে।
না, 13-14 সালের ঘটনা তো আমরা কি করে বলবো। গুম হওয়া 3 ব্যক্তিকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। 12 ঘন্টা পরও নেভেনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী গ্রুপের টায়ার ফ্যাক্টরির আগুন। সোমবার সকাল 10টার দিকে কারখানাটিতে আগুন জ্বলতে দেখা গেছে। রোববার রাত 10:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে কারখানার ভেতরে থাকা মালপত্র ও মেশিনারিজ পুড়ে গেছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত প্রায় 10:30টার দিকে একদল বিক্ষোভকারী কারখানার ভেতরে প্রবেশ করে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় সেখানে কর্মরত চিৎকার শুনে আশেপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। দেখছেন সংবাদ সকাল।